দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আড়াইসিএল জনতন্ত্র গণতন্ত্রের সাথে আছি বাবু কামরুজ্জামান। এই অনুষ্ঠানে আমরা কথা বলি সমসাময়িক রাজনীতির পর্যবেক্ষণ এবং বিশ্লেষণ তুলে ধরবার চেষ্টা করি আলোচিত বিষয় নিয়ে। আজকে মূলত আমরা কথা বলতে চাই এই সময়ের অন্যতম আলোচিত একটি বিষয় আলোচনায় ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আমরা দেখছি যে একদিকে ছাত্রদল এবং অন্যান্য যে সমমনা রাজনৈতিক দলগুলো রয়েছে ছাত্র সংগঠন তারা যেমন একরকম বলছেন, অন্যদিকে শিবিরকে ঘিরে আমরা এক ধরনের বিবাদের আভাস দেখতে পাচ্ছি রাজনীতির মাঠে। সব মিলিয়ে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে তোড়জোড় শুরু হলেও ক্যাম্পাসে রাজনীতি এবং নির্বাচনের সুযোগ নিয়ে আমরা যেটি বলছিলাম যে ছাত্র শিবিরের কী অবস্থান, সার্বিক বিষয় নিয়ে আমরা একটু কথা বলতে চাই আজকের আড়াইসিএল গণতন্ত্রে। আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে দুজন অতিথি রয়েছেন, আরও একজন অতিথি কিছুক্ষণের মধ্যেই যুক্ত হবেন। আমাদের সঙ্গে রয়েছেন নাসিরউদ্দিন নাসির, সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। স্বাগত জানাচ্ছি নাসিরউদ্দিন নাসির। আমাদের সঙ্গে রয়েছেন মশিউর রহমান খান রিচার্ড, সভাপতি বাংলাদেশ ছাত্র ফেডারেশন। স্বাগত জানাচ্ছি। আমাদের সঙ্গে তাহমিদ আল মুদাসসির কিছুক্ষণের মধ্যে যুক্ত হবেন, কেন্দ্রীয় সমন্বয়ক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আমরা শুরুতেই নাসিরউদ্দিন নাসির আপনাকে দিয়ে শুরু করতে চাই। আমরা একটু যদি ডাকসু সহ যে ছাত্র সংসদ নির্বাচনের যে প্রস্তুতি সেটা নিয়ে একটু যদি জানতে চাই যে মোটা দাগে জাতীয় নির্বাচন, অন্যদিকে ছাত্র সংসদ নির্বাচন, সেটি হওয়ার প্রয়োজনীয়তা নিয়ে আপনারা মনে করেন কিনা যে না, জাতীয় নির্বাচনের আগে অবশ্যই ছাত্র সংসদ নির্বাচন হওয়াটা অনেকেই মনে করেন যে এটা অনেক জরুরি, এবং আমরা ঢাকা এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এক ধরনের প্রস্তুতিও দেখতে পাচ্ছি। সেই জায়গা থেকে যদি একটু বলেন। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রথমত যেটি হচ্ছে যে জাতীয় সংসদ নির্বাচনের আগেই ডাকসু নির্বাচন করতে হবে, অথবা ডাকসু নির্বাচন ছাড়া জাতীয় সংসদ নির্বাচন করা যাবে না, এসব হচ্ছে যে প্রি কন্ডিশন, এগুলো আমাদের কাছে খুবই এরকম আলাপ আলোচনা তো হয়েছে। আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একজন উপদেষ্টা, যিনি আমরা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে যিনি গিয়েছেন, তিনি আসলে এই আলোচনাটা প্রথমে সূত্রপাত করেছে। সুতরাং আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের অনেক সংস্কার হচ্ছে, বিভিন্ন পলিসিগত বিষয়ে আমাদের পলিটিক্যাল ইনস্টিটিউটগুলো সংস্কার হচ্ছে, এটি খুবই ইতিবাচক দিক। আমাদের দল ইতিমধ্যে বলেছে যে সংস্কার এবং নির্বাচন প্যারালালি চলা উচিত এবং খুব দ্রুত সময়ের মধ্যে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করা এটি সময়ের দাবি। একই সাথে যেটি নিয়ে আমরা আসলে কথা বলতে বসলাম সেটি হচ্ছে ছাত্র সংসদ নির্বাচনের বিষয়। এটি আমরা আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে আমরা ইতিমধ্যে ঘোষণা দিয়েছি যে খুব দ্রুত সময়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ সহ বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচন দ্রুত আমরা দাবি জানাচ্ছি। এবং শুধু এটি পাবলিক বিশ্ববিদ্যালয় অথবা আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠান, যেগুলো কলেজ শিক্ষা প্রতিষ্ঠান, সেগুলো নয়, বরং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবারের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যেরকম ভূমিকা পালন করেছে, আমরা মনে করছি যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্য থেকেও প্রতিষ্ঠান থেকেও আসলে ছাত্র সংসদ নির্বাচন প্রয়োজন রয়েছে। কিন্তু একই সাথে আমরা কয়েকটি বিষয়ে আসলে গুরুত্ব আরোপ করছি, যেটি খুবই গুরুত্বপূর্ণ আমরা মনে করছি। একটি হচ্ছে ডাকসুর গঠনতন্ত্র নিয়ে আপনি কথা বলেছেন অনেক সময়, যে ডাকসুর গঠনতন্ত্র, আমরা সেগুলো নিয়ে আমরা বলছি যে আমরা কেন ডাকসু দ্রুত নির্বাচন চাচ্ছি, সাথে আমরা কেন আমাদের বক্তব্যগুলো দিচ্ছি যে সংস্কারের বিষয়, সেগুলোর বিষয়ে আমরা একটু কথা বলতে চাই। সেটি হচ্ছে গত 15.5 বছর ধরে বাংলাদেশে ছাত্রলীগের সন্ত্রাসী ব্যতীত কোনো ছাত্র সংগঠন বাংলাদেশের স্বাভাবিক রাজনীতি করতে পারেনি। এখানে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিনিধি বসে আসছে, এখানে ছাত্র ফেডারেশনের সংগ্রামী সভাপতি বসে আছেন। কোনো ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কোনো ক্যাম্পাসে ছাত্রলীগ ব্যতীত কোনো ছাত্র সংগঠন স্বাভাবিক রাজনীতি কার্যক্রম পরিচালনা করতে পারেনি। 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে সবেমাত্র শিক্ষার্থীরা ক্লাসে যাচ্ছে, পরীক্ষা দিচ্ছে এবং ক্লাসে এক ধরনের প্রাণচঞ্চলতা ফিরে পেয়েছে। আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে ছাত্র সংগঠনগুলোকে বোঝার জন্য, জানার জন্য শিক্ষার্থীদেরকে একটি ন্যায্য সময় দিলে সেই ছাত্র সংসদ অনেক বেশি কার্যকর হবে। এবং একই সাথে আপনি জানেন যে সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 2019 সালে, সে ডাকসু আপনি গণমাধ্যমের কর্মী হিসেবে দেখেছেন যেরকম 2014, 18 এবং 24 সালের জাতীয় নির্বাচনে ভোট ডাকাতি, ভোট কারচুপি, আগের রাতের যে ভোট দেওয়ার যে প্রবণতা, সেটি আমরা ডাকসুতে 19 সালে দেখেছি। আপনি কুয়েত মৈত্রী হলে কিভাবে আগের রাতে ভোট হয়েছে, ছেলেদের হলগুলোতে কৃত্রিম লাইন করা হয়েছে, এরকম সুতরাং আমরা মনে করছি 19 সালের মতো এরকম বিতর্কিত ডাকসু আমরা আর কোনোভাবে দেখতে চাই না। সুতরাং সেই জায়গাগুলো সংস্কার দরকার রয়েছে। এবং একটি বিষয় যেটি খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর ডাকসুতে সভাপতির দায়িত্ব পালন করেন। এখন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় 4টি বিশ্ববিদ্যালয় 73 আদেশে চলছে। সেই 73 আদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলরকে এত বেশি ক্ষমতা দেওয়া হয়েছে, যেটি অগণতান্ত্রিক। এবং জুলাই এবং আগস্টের গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের অনেকগুলো সেক্টরে বলছে যে একক ব্যক্তি যে ব্যাপকভাবে ক্ষমতাবান, সেই জায়গাগুলো সংস্কার করা হচ্ছে।
কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় মাননীয় ভাইস চ্যান্সেলর চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচিত বিপিকে যে কোনো মুহূর্তে বাতিল করে দিতে পারবেন, বা বহিষ্কার করতে পারবেন, অপসারণ করতে পারেন। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয় মাননীয় ভাইস চ্যান্সেলর সভাপতি হিসাবে ডাকসুকে অকার্যকর এবং বাতিল করে দিতে পারবেন। কিন্তু যদি ডাকসু বিতর্কিত কিছু করে, ডাকসু সভাপতি যদি বিতর্কিত কিছু করে, সেটার শাস্তি তাহলে কিভাবে হবে? না, সেটি বিষয়ে আলাপ আলোচনা, আইন কানুন রয়েছে। এমন তো নয় যে ঢাকা বিশ্ববিদ্যালয় মাননীয় ভাইস চ্যান্সেলর যেভাবে পলিটিসাইজ করে নিয়োগ দেওয়া হয় আমাদের দেশে, তিনি তো ডাকসুর যিনি বিপি হবেন, তিনি যদি কোনো সিদ্ধান্ত শিক্ষার্থীদের পক্ষে যায়, সেটি যদি তখনকার সরকার যদি রুষ্ট হন, সরকার যদি মাননীয় ভাইস চ্যান্সেলরকে কোনো প্রেশার করেন, তাহলে তো তিনি সেই সিদ্ধান্ত ইমপ্লিমেন্ট করতে বাধ্য থাকবেন। সেজন্য আমরা বলেছি ঢাকা বিশ্ববিদ্যালয় মাননীয় ভাইস চ্যান্সেলর যিনি সভাপতির দায়িত্ব পালন করবেন ডাকসুর, তার ক্ষমতাকে খর্ব করতে হবে। এবং একই সাথে আপনি দেখেছেন যে এই সবগুলো বিষয়কে যাবতীয় সংযোজন বিয়োজন করতে হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সিনেট যেটি রয়েছে, সেই 19 সদস্যের যে সিনেট রয়েছে, সেটিতে আমরা দেখেছি যে 13 জন কমপক্ষে এই প্যাসিবাদের দোসররা এখনো পর্যন্ত তারা বলবৎ রয়েছে। সুতরাং সিনেটকে ঢেলে সাজানোর জন্য যে যাবতীয় পদক্ষেপ, সেগুলো নিশ্চিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচন করলে সে ডাকসু আমাদের মনে হচ্ছে সেটি শিক্ষার্থীদের জন্য অনেক বেশি কল্যাণকর হবে, এবং আমরা সেই দাবি জানিয়ে দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের দাবি করছি। অনেক ধন্যবাদ নাসিরউদ্দিন নাসির। আবার আসবো আপনার কাছে। আমরা এই পর্যায়ে মশিউর রহমান খান রিচার্ড আমাদের সঙ্গে রয়েছেন, সভাপতি বাংলাদেশ ছাত্র ফেডারেশন। আমাদের সঙ্গে একজন অতিথি যুক্ত হয়েছেন, আমরা দর্শকদেরকে পরিচয় করিয়ে দিই। তাহমিদ আল মুদাসসির এখন যুক্ত হয়েছেন, কেন্দ্রীয় সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আপনার কাছে আসবো। তার আগে আমরা আজকে আলোচনার বিষয়বস্তু বলছিলাম দর্শকদের, যে আলোচনায় ছাত্র সংসদ নির্বাচন নিয়ে মূলত আমরা আলোচনা করছি। আমরা মশিউর রহমান খান রিচার্ড, আপনাকে একটা প্রশ্ন রাখতে চাই যে আমরা দেখেছি যে ইতিপূর্বে আমাদের যে ছাত্র রাজনীতির যে ইতিহাস, সেখানে ডাকসু বা অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে, ছাত্র সংসদের কথাও যদি বলি, আমরা দেখেছি ঘুরে ফিরে ছাত্র সংসদের সত্যিকারের সুফল সাধারণ শিক্ষার্থীরা পেতেন না, সেটা কোনো না কোনো দলের হয়েই তাদেরকে প্রতিনিধিত্ব করতে হয়েছে। সেই জায়গা থেকে হাসান, আমাদের রোবায়েত ফেরদৌস স্যারও এক জায়গায় বলছিলেন একটা গণমাধ্যমে যে বিশ্ববিদ্যালয়গুলোকে আসলে ভালো ভালো বিশ্ববিদ্যালয়গুলোকে যে মডেল আসলে অনুসরণ করা উচিত, সেই মডেল আসলে অনুসরণ করা হয়নি। আমরা দেখেছি রাজনৈতিক দলের লেজুর ভিত্তিক এক ধরনের চর্চা আমরা দেখেছি। সেই পরিবর্তনের জায়গাটি আসলে আপনারা মনে করেন কিনা সামনের দিনে হওয়া উচিত? যদিও শিবিরের বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনায় পরে আসছি, তার আগে এই প্রশ্নটি যদি একটু উত্তর দিতেন। ধন্যবাদ আপনাকে, আমার সহ-আলোচক এবং যারা শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাই। আমরা জুলাই অভ্যুত্থানের যারা শহীদ, তাদেরকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে আমি আপনার প্রশ্নের উত্তর দিতে চাই। একটা প্রবাদ আছে, লোকালয়ে পড়লে দেবালয়ে রক্ষা পায় না। বাংলাদেশের 71-এর পরে 72 সাল থেকে যেই যাত্রাটা, সেই যাত্রাটা আসলে উল্টো পথের যাত্রা। আমাদের আকাঙ্ক্ষা ছিল একটা গণতান্ত্রিক রাষ্ট্র হবে, একটি সাম্য, একটি মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। কিন্তু বাংলাদেশের পরবর্তীতে যারাই রাষ্ট্র ক্ষমতায় গিয়েছেন, শাসক শ্রেণী যারা, তারা আসলে জনগণকে ক্ষমতাহীন করেছেন, এবং তারই ধারাবাহিকতায় আমাদের বিশ্ববিদ্যালয়গুলো এখানে আসলে বাদ যায়নি। যতদিন ডাকসু সহ বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনগুলো ছিল, ততদিন পর্যন্ত ছাত্রদের পক্ষ থেকে ক্ষমতাকে প্রশ্ন করার, ক্ষমতাকে চ্যালেঞ্জ জানানোর একটা শক্তি বিভিন্নভাবে চর্চিত হয়েছে, এবং আমরা দেখেছি যে সামরিক শাসকগুলো সেই জায়গাতে হাত দিতে ভয় পেয়েছে। এবং 90 পর্যন্ত আমরা আমাদের এই অঞ্চলে যত বড় বড় আন্দোলন দেখেছি, ছাত্র আন্দোলন, যা পরবর্তীতে বৃহত্তর গণ অভ্যুত্থানেরও জন্ম দিয়েছে, সেক্ষেত্রে ছাত্ররাই অগ্রণী ভূমিকা পালন করেছে। কিন্তু 90 পরবর্তীতেই সেটা ঠিক আমরা দেখলাম যে সেটা ছেদ ঘটল, এবং 2019 সালে এসে আমাদের আরেকটি ডাকসু নির্বাচনের অপেক্ষা করতে হলো, এবং সেটাও বিতর্কিত হয়েছে, এবং বলা যায় যে বাংলাদেশে আর কোনো নির্বাচনই আসলে এখন পর্যন্ত ঘটেনি। জুলাই অভ্যুত্থান আমাদের সামনে একটা নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত করে দিয়েছে, এবং আমরা বিশ্বাস করি যে বাংলাদেশটা যাতে আবারও সামনের দিকে এগোয়, এটা যাতে আবারও পিছনের দিকে না যায়। এখন যদি সামনের দিকে এগোতে হয়, সেই জায়গা থেকে শিক্ষার্থীদের দিক থেকে একটা জরুরি প্রশ্ন হচ্ছে যে বিশ্ববিদ্যালয়গুলো কিভাবে চলবে। আপনি জানেন যে অভ্যুত্থানের পরে আপনি দেখবেন যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের তরফ থেকে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, বিভিন্ন ধরনের সংগঠনগুলোর পক্ষ থেকে নানা ধরনের সভা, সেমিনার হয়েছে। তারা কেমন বিশ্ববিদ্যালয় চায়, এই নামে তারা তাদের মত, তাদের ভাবনাগুলো প্রকাশ করেছে। আজকে আমরা যখন ডাকসু নির্বাচন কিংবা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনগুলো নিয়ে আলোচনা করছি, তখন সেখানে আরেকটা প্রশ্ন হচ্ছে যে সংস্কারের প্রশ্ন, এবং এই সংস্কারটা কিভাবে হবে, সেখানে কী ধরনের সংস্কার দরকার। এই জায়গাটাতে আমরা মনে করি যে একটা গণতান্ত্রিক প্রক্রিয়া যদি আমরা
নিশ্চিত করতে পারি, অর্থাৎ শিক্ষার্থীদের অংশগ্রহণটাকে যদি নিশ্চিত করতে পারি, শিক্ষার্থীরা যে একটা পক্ষ, এবং এখানে আমরা একটা পরিষ্কার বলতে চাই যে আমরা বিভিন্নভাবে দেখতে পাচ্ছি যেখানে আলোচনা হচ্ছে যে বিভিন্ন পক্ষ, অভ্যন্তরীণ দ্বন্দ্ব বা এক ধরনের সংঘাতের আশঙ্কা। আমরা পরিষ্কার করে বলতে চাই যে ছাত্রদের আসলে কোনো বিভিন্ন পক্ষ নেই, ছাত্র একটাই পক্ষ, শিক্ষার্থীরা একটাই পক্ষ, এবং এর বাইরে রাজনৈতিক ছাত্র সংগঠন বা বিভিন্ন সংগঠনগুলো তাদের প্রতিনিধি, তাদের মধ্যে মত পার্থক্য থাকতে পারে, কিন্তু তাদের একটা বড় দায়িত্ব হচ্ছে যে শিক্ষার্থীদের এই যে পক্ষ হিসেবে তাদেরকে ঐক্যবদ্ধ রাখা এবং ঐক্যবদ্ধ প্রক্রিয়াতেই যা কিছু নিশ্চিত সম্ভব বাস্তবায়নযোগ্য তা বাস্তব করা। সেই জায়গা থেকে শিক্ষার্থীরা ডাকসু নির্বাচন কিংবা চাকসু কিংবা ছাত্র সংসদ নির্বাচনগুলো, সেটা পাবলিক কিংবা জাতীয় বিশ্ববিদ্যালয় কিংবা বেসরকারি বিশ্ববিদ্যালয়, সেখানে কিভাবে এই প্রক্রিয়াগুলো নিশ্চিত হবে, তার জন্য শিক্ষার্থীদের অংশগ্রহণটা কিভাবে নিশ্চিত হবে। শিক্ষার্থীরা ডিপার্টমেন্টে ধরুন, আমরা প্রথমেই ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসিকে ধন্যবাদ জানাতে চাই। তিনি আমাদের কাছে গতকালকে বা গত পরশুদিন তিনি আমাদের কাছ থেকে 8 তারিখের একটা সীমা উনি বেঁধে দিয়েছেন। ছাত্র সংগঠনগুলোর কাছ থেকে উনি সংস্কার বিষয়ক একটি প্রস্তাবনা জানতে চেয়েছেন। আমরা এখানে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই, এবং আমরা নিশ্চয়ই আমাদের প্রস্তাবনাকে দিব। কিন্তু সাধারণ শিক্ষার্থী যারা কোনো রাজনৈতিক সংগঠনের সাথে যুক্ত না কিংবা বৈষম্যের নতুন রাজনৈতিক প্রতিনিধি তাদের সাথে যুক্ত না, তারা কিভাবে এটাকে প্রকাশ করবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় 40,000 শিক্ষার্থী আছেন, আবাসিক অনাবাসিক, তাদের প্রতিনিধিত্ব এখানে নিশ্চিত হবে কিভাবে? তাদের ভাবনাটা এখানে নিশ্চিত হবে কিভাবে? সেই পদ্ধতিটা যদি আমরা জাতীয়ভাবে সকলে মিলে নিশ্চিত করতে পারি, আমি মনে করি যে আমরা একটা সম্মিলিতভাবে গণতন্ত্রের দিকে অগ্রগতি ঘটবে, এবং এই গণতান্ত্রিক অগ্রগতি যেখানে সকল শিক্ষার্থী নিজেকে অংশীজন ভাববেন, এই যে শিক্ষার্থীদের ক্ষমতায়িত করা, আমরা মনে করি শিক্ষার্থীদেরকে যদি ক্ষমতায়িত করতে না পারি, তাহলে আমরা আগামী দিনে জনগণের বাংলাদেশ নির্মাণ করতে যেই ধরনের ছাত্র নেতৃত্ব দরকার, আমাদের ডাকসু আসলেও, নির্বাচন ঘটলেও, সেটা আমাদের আসলে। রিচার্ড, আমার প্রশ্নটা সেটাই ছিল যে রাজনৈতিক দল ভিত্তিক ছাত্র সংসদ আদৌ প্রকৃত অর্থে শিক্ষার্থীদের সুফল বয়ে আনবে কিনা? প্রথম প্রশ্ন, যে ছাত্র সংসদ নির্বাচনগুলো তো আসলে রাজনৈতিক দল ভিত্তিক না, সেখানে ছাত্ররা তাদের মতন করে প্যানেল দেন। সেটা কথার কথা নাসির ভাই এবং তাহমিদ প্যানেল, বিভিন্ন নামে আমরা প্যানেল দেখেছি। গতবার আমরা দেখেছি নুরুর নামে একটা প্যানেল ছিল, নুরুল হক নূরের নামে, সাদ্দাম হোসেনের নামে, বেনজিরের নামে, বিভিন্ন জনের নামে আমরা প্যানেল দেখেছি। এবং সেখানে রাজনৈতিক কিংবা রাজনীতি, সরাসরি সক্রিয় রাজনীতি, সাংগঠনিক রাজনীতি, তার বাইরেও অনেক শিক্ষার্থীরা সেখানে দাঁড়িয়েছেন। এবং সেখানে যেহেতু দীর্ঘকাল ধরে আমাদের এখানে রাজনৈতিক এই নির্বাচন প্রক্রিয়াটা বন্ধ ছিল, ফলে সেখানে ছাত্ররা কিভাবে অংশগ্রহণ করবে তার যে একটা চর্চা, সেই গণতান্ত্রিক চর্চা থেকেই তো আমরা বিচ্ছিন্ন ছিলাম। ফলে আমাদের প্রথমত দরকার সেই চর্চায় আবার ফিরে আসা, এবং সেই ফিরে আসার ক্ষেত্রে আমরা কোন পদ্ধতিটাকে অবলম্বন করবো? আমরা কি নিজেদের সংকীর্ণতাকে এখানে প্রকাশ ঘটাবো? আমরা কি শুধু আমি নেতা হওয়ার জন্য সেখানে একটা প্রপোজাল দিব, নাকি আমরা একটা দীর্ঘমেয়াদী একটা ভিত্তি স্থাপন করার, যেটা গণতান্ত্রিক ভিত্তি নির্মাণ করবে, যেখানে সকল নিজেদেরকে অংশীজন মনে করবে এবং যেখানে নিজেদেরকে ক্ষমতায়িত মনে করবেন, এমন একটা প্রস্তাবনার দিকে আমরা ছাত্রদেরকে, বিশেষ করে রাজনৈতিক প্রতিনিধি যারা, তাদের একটা দায়িত্ব আমরা মনে করি যে ছাত্রদেরকে সেই ধরনের একটা প্রস্তাব নিয়ে তাদের সামনে হাজির হওয়া। নিশ্চয়ই, অনেক ধন্যবাদ মশিউর। রিচার্ড, আপনার কাছে আবারও আসবো। আমরা তাহমিদ আল মুদ্দাসির আপনার কাছে আসতে চাই, কেন্দ্রীয় সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আমরা কথা বলছি আলোচনায় ছাত্র সংসদ নির্বাচন নিয়ে। আপনার কাছে একটু জানতে চাইব যে জাতীয় নির্বাচনের আগে ছাত্র সংসদ নির্বাচনের কথা এখন তোড়জোড়ে আলোচনা হচ্ছে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এক ধরনের প্রাথমিক প্রস্তুতিও লক্ষ্য করছি। মোটা দাগে ছাত্র সংসদের প্রয়োজনীয়তা নিয়ে সবাই আসলে বলছেন। শিক্ষকরাও মনে করেন, যারা সিনিয়র শিক্ষক রয়েছেন তারাও মনে করেন যে ছাত্র সংসদ আসলে শিক্ষার্থীদের জন্য সবচেয়ে বড় প্ল্যাটফর্ম। এর মধ্য দিয়ে নেতৃত্বের গুণাবলী বিকশিত হচ্ছে। এটা একটা গুরুত্বপূর্ণ একটা জায়গা, রাজনৈতিক গণতান্ত্রিক চর্চার একটা জায়গা, শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলবার একটা জায়গা। মনে করেন কিনা যে ছাত্র সংসদ নির্বাচনটা আসলে জাতীয় সংসদের নির্বাচনের আগেই সক্রিয় হওয়া উচিত, এবং সেটি আসলে যেভাবে হওয়া উচিত তার প্রাথমিক প্রস্তুতিটা কেমন হচ্ছে মনে করেন? সেই জায়গা থেকে আপনার কাছে শুরু। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আমার মনে হয় এই প্রশ্নটা উত্তর দেওয়ার আগে আমার যে প্রথম দুজন স্পিকার ছিলেন তাদেরকে একটু অ্যাড্রেস করা প্রয়োজন। প্রথমত হচ্ছে, গতকালও নাসির ভাইয়ের সাথে একটা আলোচনায় ছিলাম। ভাই হচ্ছে বারবার সিন্ডিকেটের কথা বলছেন এবং ছাত্রদল বারবার সিন্ডিকেটের কথা বলছে, কিন্তু এই সিন্ডিকেটটা কিভাবে ভাঙবেন এবং নতুন সিন্ডিকেট করবেন তার কোনো ফিজিবল ওয়ে তারা হচ্ছে এখন পর্যন্ত দেখাতে পারেনি। এটা আমি মনে করি যে ছাত্রদলের জন্য অনেক বড় ব্যর্থতা। তারা অবশ্যই আমাদের কাছে শেষ করি, সেটা হচ্ছে এই সিন্ডিকেটটা ভাঙা। এখানে যেমন সিন্ডিকেট, আপনার নতুন একটা সিন্ডিকেট না করলে আপনি সিন্ডিকেটটা ভাঙতে পারবেন না, যেটা হচ্ছে কনস্টিটিউয়েন্ট, অর্থাৎ যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অর্ডিন্যান্সের ভিত্তিতে তৈরি করা, মানে প্রতিষ্ঠা করা, সেই অর্ডিন্যান্সের মধ্যে স্পষ্ট করে লেখা আছে 23-3
তার মানে হচ্ছে এখন আপনি যদি নতুন করে কোনো একটা সিন্ডিকেট তৈরি করতে যান, আপনাকে হচ্ছে সেখান থেকে সিনেটের মেম্বার লাগবে, এবং সিনেটের মেম্বারের জন্য আপনার হচ্ছে ডাকসু লাগবে, স্পিকারের থেকে মনোনীত আপনার 5 জন মেম্বার লাগবে, অর্থাৎ পুরোটাই একটা জটিল প্রক্রিয়া। এর পরবর্তীতে আপনি যদি আবার সিন্ডিকেটের শিক্ষকদের নির্বাচন করতে যান, সেই শিক্ষকদের নির্বাচন আমরা দেখেছি যে সাদা দল করতে দিচ্ছে না, কারণ হচ্ছে এখানে মেজরিটি হচ্ছে নীল দলের শিক্ষক, তারা হচ্ছে চান না এই সিন্ডিকেটের অধীনে কোনো নির্বাচন। অর্থাৎ পুরো জিনিসটাই একটা গোবলেট পাকানো। আপনি যদি আজকে সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলতে চান, অর্থাৎ সিন্ডিকেটটা ভাঙার কথা বলেন, নতুন সিন্ডিকেট কিভাবে করবেন সেটার কোনো ফিজিবল ওয়ে নাই, এবং সেই সিন্ডিকেটে যে আপনার নীল দলের শিক্ষকরা থাকবে না সেটার কোনো, অর্থাৎ ফ্যাসিবাদ মুক্ত আপনি করতে পারবেন তার কোনো নিশ্চয়তা নাই। যদি আপনি ফ্যাসিবাদ মুক্ত করতে চান তাহলে আপনাকে সম্পূর্ণ অগণতান্ত্রিক প্রক্রিয়াতে যাইতে হবে। এর পরবর্তীতে দেখেন, তার মানেটা হচ্ছে এই পুরো জিনিসটা একটা প্যারাডক্সের মতো বারবার ঘুরতেছে, এবং এটা দিয়ে ডাকসুকে একটা জটিল প্রক্রিয়ার মতো করে পরিণত করা হচ্ছে, যেটা আমি গতকালকে বলেছিলাম। এর পরবর্তীতে এখন আমাদের আমরা যেটা চাচ্ছি যে এই সিন্ডিকেটটাকে আপনার যারা অভিযুক্ত তারা অলরেডি লাস্ট সিন্ডিকেটের মিটিংয়ে যুক্ত হয় নাই, আমরা তাদেরকে যুক্ত হতে দিচ্ছি না। অর্থাৎ এই সিন্ডিকেটে ফ্যাসিবাদের যারা দোষর আছে তাদেরকে ছাড়াই কিন্তু সিন্ডিকেট পরিচালনা করা হচ্ছে, পরিচালনা করা সম্ভব। তাহলে কেন আমি এই সিন্ডিকেটের অধীনে নির্বাচনে আসবো না? আজকে বারবার যখন বলা হয় যে আসলে শিক্ষার্থীদের পরিবেশ তৈরি হয় নাই, শিক্ষার্থীরা আসলে মানুষকে চিনে না, শিক্ষার্থীরা মানুষকে নেতৃত্ব চিনবে কিভাবে? এই নির্বাচনের মাধ্যমেই তো। আজকে আপনি দেখেন, যারা ছাত্র দলের বিরোধী ছিল, আমি গত 5 বছর হলে থাকতে পারি নাই, আমি সেপ্টেম্বরের সর্বশেষ 27-28 তারিখের দিকে হলে উঠছি। তার মানে কি আমি বলতে পারি যে আমার জন্য আমি হলে থাকতে পারি না তাই ডাকসু নির্বাচন দেওয়া যাবে না, আমাকে ক্যাম্পাসে কেউ চিনে না, আমাকে হলে কেউ চিনে না? এটা তো হচ্ছে একটা পার্শিয়ালিটি, এবং এই দাবিটাই অযৌক্তিক। আপনি এই দাবিটা কেন তুলবেন? এর পরবর্তীতে ভাই একটা কথা বলছিলেন, রিচার্ড ভাই, যে রিপ্রেজেন্টেশনের কথা, যে ছাত্রদের রিপ্রেজেন্ট। এখানে দেখেন, সংস্কারের জন্য আমরা জানি ডাকসু সংবিধানের মধ্যে অনেক সমস্যা আছে, এবং এই সমস্যাগুলো তৈরি করা হয়েছে শোভন রাব্বানীকে গতবার হচ্ছে সুবিধা দেওয়ার জন্য। তো সেগুলোর জন্য, এবং এছাড়াও ডাকসুর মধ্যে ইনহেরেন্টলি সংবিধানের মধ্যে ভিসি কে অনেক বেশি প্রায়োরিটি দেওয়া পাওয়ার দিয়ে রাখা হচ্ছে ভাই বলেছেন। তো সেগুলো কিন্তু অলরেডি সংস্কার প্রস্তাবনা কিন্তু গিয়েছে, এবং বিশ্ববিদ্যালয় থেকে ক্রিয়াশীল সংগঠনগুলোকে ডেকেছে। যখন ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিপন ভাই এবং সাহস ভাই তারা হচ্ছে প্রস্তাব উত্থাপন করেন, সেখানে আমি উপস্থিত ছিলাম, তারা এই কথাগুলো অ্যাড্রেস করেছেন, এবং অন্যান্য সংগঠন যারা আছে তারাও সেগুলো অ্যাড্রেস করেছেন, এবং তার ভিত্তিতে একটি কমিটি তৈরি হয়েছে। সেই কমিটি দ্রুত সিদ্ধান্ত জানাবে। এবং ভাই যেটা বলছেন যে স্টুডেন্টদের রিপ্রেজেন্টেশন, সেটার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মেইলের মাধ্যমে প্রত্যেকটা স্টুডেন্ট যাদের তাদের সংস্কার প্রস্তাবনাগুলো কি সেগুলো জানাতে পারে তার ব্যবস্থা রেখেছে। এরপরে আসলে কিভাবে নতুন করে রিপ্রেজেন্টেশন সম্ভব ডাকসু ছাড়া, সেটা আসলে আজকে তাদেরকে আসলে উত্তরটা আমি আশা করব। এখন আপনি যদি রিপ্রেজেন্টেশন চান, সেটার জন্য অবশ্যই আপনার ডাকসু দরকার। এখন বিশ্ববিদ্যালয় প্রশাসন এক ধরনের কার্যত বারবার বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হচ্ছে। একটা স্টুডেন্ট গ্রুপ এসে বলতেছে আমরা এটা চাই, আরেকটা গ্রুপ এসে বলতেছে আমরা এটা চাই। প্রশাসন জানে না যে কোন গ্রুপের কথা শুনবে, কারণ প্রত্যেকেই তো সাধারণ স্টুডেন্ট। এবং আপনি যখন ডাকসু দিবেন না, তখন আপনার এই ধরনের, আপনারা যেটাকে ছাত্রদল যেটাকে বারবার মব বলতেছে, এই মব বন্ধ করার তো কোনো উপায় নাই। আপনি যখন ক্যাম্পাসে ডাকসু দিবেন তখনই আপনার এই মবটা বন্ধ হবে, তখন আপনার বিশ্ববিদ্যালয় থেকে স্বীকৃত প্রতিনিধি থাকবে, সেই প্রতিনিধিরা তার কথার জন্য জবাব দিতে থাকবে, তার একটা দায়বদ্ধতা থাকবে। কিন্তু যখন আপনি এইভাবে করে জিনিসটাকে ছেড়ে দিচ্ছেন এবং ক্যাম্পাসকে অস্থিতিশীল রাখা হচ্ছে, এবং সেই অস্থিতিশীল হওয়ার জন্য আপনারাও অনেক বড় ভিকটিম, আপনাদেরকে বারবার বিভিন্ন ধরনের প্রোপাগান্ডার শিকার হতে হচ্ছে। তো এই জিনিসগুলো বন্ধ করার জন্য, আপনি যে ভিকটিম সেটা থেকে সরার জন্য হলেও আপনাকে এই ডাকসুর জন্য কথা বলা দরকার, এবং যত দ্রুত সম্ভব এই জটিলতাগুলো তৈরি না করে সেই ডাকসুর জন্য আপনার কথা বলা উচিত। এর পরবর্তীতে যেটা বললেন যে জাতীয় নির্বাচনের আগে হওয়া উচিত কিনা, অবশ্যই হওয়া উচিত। এই বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে আমাদের মিনি স্টেট, এবং এই বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রদের সমস্যা কেন্দ্রিক প্রথমে এই আন্দোলনটা শুরু হয়, পরবর্তীতে সেটা আসলে জনতার দাবিতে পরিণত হয়। তো এই বিশ্ববিদ্যালয়গুলোতে যদি আমি সুষ্ঠু রাজনৈতিক যে গণতান্ত্রিক যে ধারা সেটা যদি আমি তৈরি করতে না পারি, আমি আসলে পুরো দেশে নেশন ওয়াইড সেটাকে কিভাবে এস্টাবলিশ করব? যখন আমি আমার এই ছোট ছোট যে স্টেটগুলো আছে রাষ্ট্রের ভিতরে, যে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, জাহাঙ্গীরনগর একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এখানে যদি আমি আসলে গণতন্ত্রটা এস্টাবলিশ করতে না পারি, শিক্ষার্থীরা এখানে যারা আসলে ভোটার তারা সবাই কিন্তু যোগ্য, অর্থাৎ তাদের ভোট দেওয়ার মতো, তাদের বিচার করার মতো সেই যোগ্যতা বাংলাদেশের অন্যান্য নাগরিকদের তুলনায় যদি আমি অন অ্যাভারেজ বলি কিছুটা ভালো। তো এই জায়গা থেকে আপনি যদি তাদেরকে সুযোগ না দেন, কিভাবে আপনি ন্যাশন ওয়াইড এই জিনিসগুলো এনশিওর করবেন? তাই আমি মনে করি খুব দ্রুত, যত দ্রুত সম্ভব যেই জটিলতাগুলো আছে সেই জটিলতাগুলো কাটিয়ে খুব যত দ্রুত সম্ভব ডাকসু ইলেকশনটা দেওয়া উচিত।
জি, অনেক ধন্যবাদ। আমরা দেখেছি যে এরই মধ্যে কিন্তু উপ-উপাচার্য ডক্টর সাইমা হক বিদিশা জানিয়েছেন যে একটি পর্যালোচনা কমিটি গঠন করা হয়েছে, বিশেষ করে ডাকসুর যে গঠনতন্ত্র সেই পর্যালোচনা করার জন্য তিনি গণমাধ্যমে এই ধরনের কথা বলেছেনও। আমরা আরও কথা বলবো, আমাদের একটা বিরতি নেবার সময় হয়েছে। বিরতি থেকে ফিরে এসে নাসিরউদ্দিন নাসির আপনার কাছে আসবো। দর্শক, আড়াইসিএল গণতন্ত্র আমরা আজকে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে আলোচনা করছি এবং আরও বিষয় নিয়ে কথা বলবো। একটা বিরতির পর আশা করি আমাদের সঙ্গে থাকবেন। বিরতির পর আবার স্বাগত। আড়াইসিএল গণতন্ত্রে আমরা আজকে কথা বলছি আলোচনায় ছাত্র সংসদ নির্বাচন এই শিরোনামে। আমাদের সঙ্গে রয়েছেন নাসিরউদ্দিন নাসির, সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী ছাত্রদল, সাথে আছেন মশিউর রহমান খান রিচার্ড, সভাপতি বাংলাদেশ ছাত্র ফেডারেশন। আমাদের সঙ্গে রয়েছেন তাহমিদ আল মুদ্দাসির, কেন্দ্রীয় সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আপনাদের তিনজনকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমরা নাসিরউদ্দিন নাসির, আমরা ছাত্র সংসদ নির্বাচনের অনেকগুলো বিষয় নিয়ে আপনি কথা বলছিলেন, একটু ছোট করে জানতে চাইব যে ছাত্র শিবিরের সঙ্গে সহযোগী সংগঠন ছাত্রদল সহ যে মতবিরোধটা তৈরি হয়েছে সেইটার সুরাহা বা সমাধান আসলে কিভাবে দেখছেন? কারণ আমরা দেখেছি ইতিপূর্বে শিবিরকে অবাঞ্ছিত কিংবা নিষিদ্ধ ঘোষণা দীর্ঘ একটা সময় ছিল, এখন যেহেতু একটা পট পরিবর্তন হয়েছে। আমরা ছাত্র সংগঠন হিসাবে শিবির নিষিদ্ধে থাকুক অথবা ক্যাম্পাসে থাকুক, সেটি আমরা সেটি হচ্ছে শিবিরের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে পলিসিগত যে জটিলতাগুলো সেগুলো আমরা গণমাধ্যমে একাধিকবার আমরা আসলে উপস্থাপন করেছি। বিশেষ করে জুলাই আগস্টের আগে পরে যদি আমরা একটু দেখি 1971 সালের ভূমিকা, 90 সালের ভূমিকা এই দেশের জনগণ শিক্ষার্থীরা জানে। আমরা যেটি মনে করছি জুলাই এবং আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থান চলাকালীন সময়ে যে 9 দফা প্রণীত হচ্ছিল, গতকালই আমরা বলেছিলাম, সেটি 7ম দফা নিয়ে যখন আলাপ আলোচনা চলছিল তখন আমরা তখনকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক ছিলেন তাদের সাথে আমরা আলাপ আলোচনা করে তখন তারা আমাদেরকে কমিটমেন্ট করেছিল যে 7ম দফা দলীয় ছাত্র রাজনীতি বন্ধের বিষয়ে যে দফাটি সেটি আসলে 9 দফার মধ্যে অন্তর্ভুক্ত হবে না, এটি আমাদেরকে কমিটমেন্ট করা হয়েছিল। পরবর্তী সময়ে আপনারা দেখেছেন যে আমরা আসলে 1 দফার মধ্যে চলে গিয়েছিলাম, খুনি হাসিনার পদত্যাগ বা তার বিদায়, সেটির মধ্যে 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের একটি ছাত্র সংগঠন বিভিন্ন ক্যাম্পাসগুলোতে কথিত সাধারণ শিক্ষার্থীদের ব্যানার ইউজ করে দলীয় ছাত্র রাজনীতি বন্ধ করার এক ধরনের মানববন্ধন করেছে। আমরা গতকালও বলেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের ছাত্র আন্দোলন বিষয়ক সম্পাদক মাজারুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে তিনি মানববন্ধন করেছিলেন, ঠিক তার 2 দিন পরে তিনি সেই ছাত্র আন্দোলন বিষয়ক সম্পাদক হয়েছিলেন। এর আগে যেটি আমরা বলেছি সেটি হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের যিনি সাধারণ সম্পাদক হয়েছেন তার নেতৃত্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে বন্ধ করার জন্য। এখন আমরা আমাদের যে জায়গায় বক্তব্য সেটি হচ্ছে ছাত্র শিবির এই যে ছাত্র রাজনীতি বন্ধ করার যে তারা যে পলিসি রয়েছে তার এই ছাত্র শিবিরকে যদি মূল ধারার রাজনীতিতে আমন্ত্রণ জানানোর অর্থই হচ্ছে যে ছাত্র রাজনীতি বন্ধ করার যে পলিসি তারা নিচ্ছে সেই পলিসিকে অনেক বেশি অর্থবহ করা এবং ছাত্র রাজনীতি বন্ধ করার সহযোগিতা করা। সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের সাথে এই বিষয়ে একমত যে শিবিরের যে রাজনীতি, শিবিরের রাজনীতি নিয়ে সাধারণ শিক্ষার্থীরা যে ব্যাপকভাবে সন্দেহ প্রকাশ করছে সেই সন্দেহকে আমরা অত্যন্ত যৌক্তিক মনে করছি। এবং 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামে বেনামে যেরকম প্রোপাগান্ডাগুলো তৈরি হচ্ছে সেই প্রোপাগান্ডাগুলোর বেশিরভাগ অংশগ্রহণ করছে ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা। সুতরাং আমরা যেটি মনে করছি 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের ছাত্র রাজনীতিতে একটি ইতিবাচক মাইলফলক চলছে। আপনি জানেন গত 15.5 বছর ধরে খুনি সংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা যেরকম একটি নেতিবাচক রাজনীতি করেছে, বিশেষ করে গেস্ট রুম নির্যাতন, পিটিয়ে মানুষ মেরে ফেলা, জোর করে মিছিলে নেওয়া সহ যাবতীয় নেতিবাচকের বিপরীতে একটি ইতিবাচক রাজনীতি রয়েছে। সেই ইতিবাচক রাজনীতিতে প্রথমেই নেতিবাচক রাজনীতি শুরু করেছে ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আমরা যদি এক্সাম্পল দিই তাহলে আপনি দেখবেন চট্টগ্রাম কলেজে যেখানে আমাদের শহীদ ওয়াসিম শহীদ হয়েছেন সেই কলেজে ছাত্রদলের নেতৃবৃন্দকে হলে উঠতে বাধা দিয়েছে, চট্টগ্রাম পলিটেকনিক্যালে একই কাজ করেছে। সাধারণ শিক্ষার্থীরা ছাত্র শিবিরের রাজনীতির বিরুদ্ধে চট্টগ্রাম পলিটেকনিক্যালে তারা মানববন্ধন করেছে। সুতরাং আমাদের যাবতীয় যে বিরোধ সেটি বিভিন্ন পলিসিরগত বিষয়, কিন্তু ক্যাম্পাসে তারা এখন স্বাধীনভাবে মত প্রকাশ করছে, শিক্ষার্থীদের সাথে আলাপ আলোচনা করছে, সেটি তাদের শিক্ষার্থীদের এখতিয়ার বলে আমরা মনে করছি। আসবো আপনার কাছে আবারও। আমরা মশিউর রহমান খান রিচার্ড আপনার কাছে একটু জানতে চাইবো যে ছাত্র শিবির বিষয়ে আপনাদের দলের যদি অবস্থান একটু বলতেন, এবং একই সঙ্গে আমরা আবারও কি হল ভিত্তিক এবং দল ভিত্তিক এই ছাত্র সংসদের পথেই হাঁটবো নাকি একটু আসলে সত্যিকার অর্থে ছাত্রদেরকে নিয়ে ভাববো? প্রথম কথা, ছাত্র শিবির প্রশ্নে তার রাজনীতি করার অধিকার, এবং ছাত্র শিবির না যে কোনো ধরনের গণতান্ত্রিক ধারা রাজনীতি যারা করতে চান তাদের অধিকারের পক্ষে আমরা। ফলে যখন তাদেরকে নিষিদ্ধ করার আলোচনা হয়েছে তখন আমরা এর বিরুদ্ধে ছিলাম, এখনও আমরা তার বিরুদ্ধে থাকব। কিন্তু ছাত্র শিবির প্রশ্নে সাধারণ শিক্ষার্থী সহ আমাদের যেই
জায়গা, যেটা আমাদের আর্গুমেন্টের জায়গা, সেটা হচ্ছে যে তারা তাদের জন্মের প্রশ্নটাকে যেভাবে অস্বীকার করেন, যে তারা বলেন তারা ৭১-এর পরে জন্ম নিয়েছেন, অর্থাৎ তারা তাদের পূর্ববর্তী যে ছাত্র সংঘ সেটার লিগেসিটাকে তারা ওন করেন না। কিন্তু ৭১-এর পূর্বে যে জামাতে ইসলাম, যাদের সাথে মুক্তিযুদ্ধকালীন সময়ে আমাদের এখানে যে পাকিস্তানের যে সেনাবাহিনী তার সাথে সহযোগিতার যে ঐতিহাসিক যোগাযোগের সম্পর্ক, সেই সম্পর্কটাকে কিন্তু তারা বজায় রেখেছেন। ফলে এবং আমরা ওই জায়গাতে জামায়াতে ইসলামের কিন্তু এখন পর্যন্ত কোনো ক্ষমা চাইতে আমরা দেখিনি পাবলিক পরিসরে। ফলে এইটা একটা বাস্তব সমস্যা যে তাদের এই বিষয়ে মূল্যায়নটা কি, ৭১-কে তারা কিভাবে দেখেন। আর এর বাইরে আমরা মনে করি যে রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন, এটা এই জুলাইয়ের আকাঙ্ক্ষা, এবং সেটা শুধু জুলাইয়ের আকাঙ্ক্ষা না, এটা আমাদের ৭১-এর আকাঙ্ক্ষা। ফলে ৭১ থেকে ২৪ দুইটাই আসলে একটা বৈষম্যহীন গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ নির্মাণের একটা যাত্রা। এখন এই আকাঙ্ক্ষাকে ধারণ করে যারা শহীদ হয়েছেন, যারা হাজার হাজার আহত হয়েছেন, তাদের এই আত্মত্যাগ যাতে বৃথা না যায়, সেই জায়গা থেকে আমরা মনে করি যে আমাদের একটা দায়বদ্ধতা আছে। এবং এই দায়বদ্ধতা থেকে বিশেষ করে আমাদের ছাত্র সংগঠনের ঢাকা নগরের সাংগঠনিক সম্পাদক জুলফিকার আহমেদ শাকিল, তার প্রশ্নে একটা ছোট্ট, প্রত্যেকটি শহীদই সমান মর্যাদার প্রশ্ন রাখেন, কিন্তু তার প্রশ্নে আমি একটু বলতে চাই এই জায়গা থেকে যে তিনি তার জীবনে একদম প্রান্তিক জায়গা থেকে তিনি উঠে এসেছেন। তিনি আমাদের পাঠশালার মতন একটি সুবিধা বঞ্চিত, যাদেরকে আমরা বলি সেরকম একটি অধিকার বঞ্চিতদের স্কুল থেকে তিনি বেড়ে উঠেছেন, এবং তার পুরো জীবনকালীনই একটি স্বপ্ন ছিল, যিনি আসলে সত্যিকার অর্থে জীবন দিয়ে তিনি বৈষম্যের বিরুদ্ধে তার লড়াইয়ের যে প্রয়োজনীয়তা তিনি ধারণ করেছেন। এবং সেই ধারণ করতে যেয়েই তিনি কিন্তু দীর্ঘদিন ধরে লড়াই করছেন, এবং লড়াই করতে করতে জুলাই অভ্যুত্থানের ৪ আগস্ট এসে মিরপুরে যুদ্ধরত অবস্থায় মাথায় গুলিবিদ্ধ হয়ে তিনি শহীদ হয়েছেন ২ দিন সংগ্রাম করে। তাহলে আজকে ৭১-এ যেই জায়গা থেকে আমরা উল্টো পথে হেঁটেছিলাম, তার একটা অন্যতম দিক কিন্তু এই শহীদদেরকে মর্যাদা না দেওয়া, শহীদদের তালিকা হয়নি, আহতদেরকে যথাযথভাবে তাদের তালিকা হয়নি। আজকেও আমরা দেখছি ৫ মাস হতে যাচ্ছে কিন্তু আহত এবং শহীদদের তালিকা হচ্ছে না, এবং তাদের চিকিৎসা নিয়ে অনেক রকম প্রশ্নের মধ্যে ফলে এইরকম একটি জায়গায় আমরা আমাদের প্রায়োরিটি কোনটিকে রাখবো। আমরা মনে করি যেমন আমরা যখন অভ্যুত্থানের পরেই আমাদের প্রধান মনোযোগ ছিল আহত এবং শহীদদের তালিকা করা। আমরা গুরুত্বপূর্ণ কিছু জায়গা যেমন মোহাম্মদপুর, যে ধানমন্ডি, উত্তরা, সাভার, যে সকল জায়গাগুলো আন্দোলনের একটা হট স্পট ছিল, সেরকম একটি জায়গায় বসে আমরা ধরে আমরা লিস্ট করেছি। সেই লিস্টগুলো আমরা নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়, জুলাই ফাউন্ডেশন, তাদের কাছে গিয়েছি, কিন্তু আজকে পর্যন্ত অধিকাংশ যারা আহত এবং শহীদ তারা যেই পরিমাণ ফিডব্যাকটা পাওয়া দরকার সেই ফিডব্যাকটা তারা পাননি। ফলে সেই জায়গাতে আমরা অগ্রাধিকার দিতে চাই, এবং সেটাকে যদি অবহেলা করা হয় আমরা বলবো জুলাইয়ের এই আকাঙ্ক্ষা সম্পূর্ণ স্পিড বিরোধী নির্মাণটার দিকে আমরা আসলে যাচ্ছি। জি, আবার আসবো আপনার কাছে। এবারে তাহমিদ আল মুদ্দাসির, আপনার কাছে আসতে চাই এই বিষয়টা নিয়ে। বিশেষ করে আমরা দেখেছি একটা মানুষের মধ্যে একটা প্রশ্ন তৈরি হয়েছে যে বৈষম্যের বিরুদ্ধে যারা জীবন দিলেন, যারা জীবন বাজি রেখে লড়াই করলেন মাঠে থেকে, তাদের চিকিৎসা নিয়ে যখন প্রশ্ন ওঠে, তারা যখন সহযোগিতা পান না, সেইটাকে আসলে কিভাবে বলবেন? সেই প্রশ্নটা আসলে অনেককেই ব্যথিত করে। দেখুন, এই জায়গাটাতে আমি নিজেও ব্যক্তিগতভাবে খুবই ব্যথিত, আপনাদের সাথে সমব্যথী, এবং এটাকে একটা বড় ব্যর্থতা বলবেন কি? অবশ্যই এটা অনেক বড় ব্যর্থতা যে এখন আসলে আহতদেরকে আন্দোলন করতে হয় রাস্তায় তাদের চিকিৎসার দাবিতে, এখন আসলে শহীদ পরিবার ঠিকমতো সাহায্য পাচ্ছে না। এবং এটা শুধু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যর্থতা না, এটা পুরো ইন্টারিম গভর্নমেন্টেরই ব্যর্থতা। কারণ তাদের লেজিটিমেসি, যেই শহীদদের উপর, আহতদের রক্তের উপর বসে তারা আজকে ক্ষমতায় বসেছেন, তারা আজকে দেশ চালাচ্ছেন, সে আহতদের খোঁজ খবর তারা নিচ্ছেন না, সে আহতদেরকে চিকিৎসার জন্য কি কি করা দরকার সেগুলো তারা করছেন না। এবং আপনারা যদি দেখেন, বিদেশ থেকে অনেকগুলো অপরচুনিটি এসেছে যেখানে শুধুমাত্র তাদেরকে দেশের টাকায় জাস্ট বিমানের খরচ দিয়ে তাদেরকে সেখানে পাঠানো হবে, ভিসা প্রসেসিং করে তাদেরকে পাঠানো হবে, কিন্তু বাংলাদেশের আমলাতান্ত্রিক জটিলতা, প্রশাসনের ব্যর্থতার কারণে সেই জিনিসগুলো সফল হয় নাই। না, এমন যদি হতো যে লাখ লাখ লোক আহত হয়েছে, সেটিও তো নয়, মাত্র 30 থেকে 40,000 মানুষ আহত হয়েছে, 2,000 মানুষ শহীদ হয়েছে, অর্থাৎ এবং পুরো জিনিসটাই আসলে 5 মাসের মধ্যে যেটা করা যাবে না এমন কিছু না। তো এই জায়গা থেকে আমি অবশ্যই মনে করি এটা আমাদের ব্যর্থতা, এবং আমরা এখানে আসলে যতটা না এক্সটার্নালি অন্য মানুষ যতটা না কথা বলে, এর থেকে অনেক বেশি কথা এগুলো নিয়ে আমরা বলি, এবং আমরা মনে করি যে এটা আমাদের ব্যর্থতা, যে আমরা আসলে এমন একটা পজিশনে, যে বিপ্লব পরবর্তী সময়ে বা আন্দোলন পরবর্তী প্রেক্ষাপটে যে একটা সুযোগ থাকার পরেও আমাদের যারা অথরিটি আছে বা উপরের দিকে যারা আছে তারা সেই কাজগুলো করতে পারে না, তারা ব্যর্থ। আমরা আমাদের জায়গা থেকে আমরা আসলে যারা এখন ক্যাম্পাসে আছি,
যারা আসলে নির্বাহী কমিটিতে নাই, নির্বাহী কমিটির বাহিরে, তারা আমরা আমাদের জায়গা থেকে আমাদের কাছে এই ধরনের যে অভিযোগগুলো আসে বা যারা আমাদের কাছে সাহায্য চায় তাদের প্রত্যেককে আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে যতটুকু সম্ভব সাহায্য করার চেষ্টা করেছি। কিন্তু ওই যে এটা আমাদের সামগ্রিক ব্যর্থতা, আমরা বারবার আমাদের ইন্টারনাল জায়গাগুলোতে এই জিনিসগুলো ক্লিয়ার করেও কেন আসলে এগুলোর করতে পারি না, কেন আসলে সরকার এগুলো করে না, সরকারের লেজিটিমেসি যাদের উপরে তাদের দায় কেন সরকার নিবে না, এই জায়গাগুলো আসলে খুবই বেসিক জায়গা। এবং আমি মনে করি যে আসলে ইন্টারিম গভর্নমেন্ট এখানে খুবই বাজেভাবে ব্যর্থ হয়েছে। এবং আসলে আমরা আমাদের আসলে যেই প্রচেষ্টা বা আমাদের যতটুকু করার সাধ্য, সেই সাধ্য অনুযায়ী আমরা ব্যক্তিগত পরিসরে হয়তো করার চেষ্টা করেছি অনেকে, কিন্তু হয়তো আমরা আসলে দিন শেষে ব্যর্থ। এখানে আমি একটু তাহমিদের সাথে যুক্ত করি একটা বিষয়, সেটা হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে এই বিষয়ে একটা অন্যতম ব্যর্থতার দায়িত্ব নিতে হবে। এই জায়গা থেকে নিতে হবে যে অভ্যুত্থানের পূর্বে এই প্ল্যাটফর্মটি ছিল জাতীয় প্ল্যাটফর্ম, অভ্যুত্থানের পরবর্তীতে যেটা আমাদের অগ্রাধিকার ছিল, তারা বললেন যে অন্যদের থেকে অনেক বেশি বলেন, কিন্তু আপনি করণীয় হিসেবে কি করেছেন? আপনি কি সকল অংশীজনকে নিয়ে প্রাইমারি অগ্রাধিকার ঠিক করে তাদের প্রত্যেকের গভর্নমেন্টের সাথে সমন্বয় করে, ধরেন আজকে যদি বাংলাদেশ ছাত্র ফেডারেশন, বৈষম্য ছাত্র দল, ছাত্র শিবির সহ সকল নাগরিকজন আমরা যদি রাষ্ট্রের সাথে সমন্বিতভাবে আজকে এই শহীদ এবং আহতদের তালিকা এবং তাদের সেবাটা নিশ্চিত করার ক্ষেত্রে ভূমিকা রাখতাম ঐক্যবদ্ধভাবে, তাহলে কি আমলাতন্ত্র আসলে কাজ করতে পারতো? আমলাতন্ত্র যদি সেখানে বৈষম্য বিরোধী কি ভূমিকা পালন করবে? আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটি আন্দোলনমুখী একটি প্ল্যাটফর্ম ছিল, কিন্তু 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে তারা ছাত্র সংগঠন বা রাজনৈতিক প্ল্যাটফর্ম করেছে। এবং সরকার যে জুলাই ফাউন্ডেশন করেছে সেটারও দায়িত্ব দিয়েছেন আমাদের যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের একজন। কিন্তু আমরা দেখেছি 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে সেই প্ল্যাটফর্মে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে, সেই শিক্ষার্থীদের যারা আহত হয়েছেন অথবা যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের খোঁজ খবর, মানে যে ওনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তার ব্যতীতে তিনি হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল গঠন করা, তারপর হচ্ছে বিভিন্ন প্রোক্লেমেশন, ডিক্লারেশন সহ যাবতীয় অযথা যে কাজগুলো তিনি করছেন সে যাবতীয় ব্যর্থতা তাকেও গ্রহণ করতে হবে। এবং বিশেষ করে এই সরকার যে তাকে একটি দায়িত্ব দিয়েছে, এত বড় একটি দায়িত্ব, তিনি এই দায়িত্ব পালন করতে চরমভাবে ব্যর্থ হয়েছেন। এবং এই পর্যন্ত 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে আমার হিসাব মতে কমপক্ষে 6 থেকে 7 বার যারা আহত হয়েছেন তারা রাস্তায় নেমে বিক্ষোভ করতে হয়েছে। এবং এটি এই সরকারের এখনো পর্যন্ত যতগুলো অনেকগুলো ব্যর্থতা, এটি হচ্ছে একদম নাম্বার 1 ব্যর্থতা। সরকার এখনো পর্যন্ত তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে পারেনি। আমরা আসবো আরো আলোচনায়, একটা বিরতি নেবার সময় হয়েছে। দর্শক, আড়াইসিএল গণতন্ত্রে আমরা ছাত্র সংসদ নির্বাচন এবং রাজনীতির নানা বিষয় নিয়ে কথা বলছি, আরও কথা বলবো আরেকটা বিরতির পর। আশা করি আমাদের সঙ্গে থাকবেন। দর্শক, আরও একবার স্বাগত। আড়াইসিএল গণতন্ত্রে কথা বলছি ছাত্র সংসদ নির্বাচন এবং অন্তর্বর্তী সরকারের অন্যান্য বিষয় নিয়ে। আমাদের সঙ্গে রয়েছে নাসিরউদ্দিন নাসির, সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী ছাত্রদল, সাথে আছেন মশিউর রহমান খান রিচার্ড, সভাপতি বাংলাদেশ ছাত্র ফেডারেশন, সাথে আছেন তাহমিদ আল মুদ্দাসির, কেন্দ্রীয় সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের তিনজনকে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ ভাগে রয়েছি, সংক্ষেপে জানতে চাইবো আমরা নাসিরউদ্দিন নাসির আপনার কাছে জানতে চাইবো মোটা দাগে ছাত্র সংসদ নির্বাচনের প্রস্তুতি, এবং যে প্রশ্নটি আমি আসলে আগের বার করে উত্তরটা পাইনি, যে আমরা আবারও সেই দলভিত্তিক এবং হলভিত্তিক ডাকসু অথবা নির্বাচন অথবা মানে নেতৃত্বের থেকে বেরিয়ে আসতে পারবো বলে আশা করতে পারি কিনা? না, প্রথমত হচ্ছে কেউ দলভিত্তিক গ্রুপ ভিত্তিক নির্বাচন করতে পারে, এটি তো আইনে রয়েছে। আমরা দেখেছি যে হল বাণিজ্য এই যে চর্চাগুলো আমাদের যে প্র্যাকটিসগুলো ছিল আমরা মনে করছি যে 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশের ছাত্র রাজনীতির একটি ইতিবাচক ধারা চলমান রয়েছে। শিক্ষার্থীরা নিশ্চয়ই সেই ইতিবাচক ধারাকে তারা প্রেজেন্ট রেখেই তারা ডাকসু নির্বাচনে তাদের যাবতীয় প্রতিফলন ঘটাবে। এবং শিক্ষার্থীদের কাছে চয়েস রয়েছে, তারা দলীয় কোনো প্রার্থীকে তারা ভোট দিতে পারবে। এবং আপনি দেখেন 19 সালে আপনি একক প্রার্থী হয়েছে, তাদেরকে আপনারা ভোট দিতে পারবে। আমরা একই সাথে আরো কয়েকটি বিষয় যেটি আমাদের সমন্বয়ক বলেছেন, সেটি হচ্ছে 73 আদেশ যেটি প্রয়োজনীয় সংযোজন করার বিষয় রয়েছে, এবং সিন্ডিকেটের স্ট্রাকচার যে কোনো সময় পরিবর্তন করা যায়। এবং যেহেতু জটিলতা তৈরি হয়েছে সেটি নিচে আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করা যাবে, কিন্তু জটিলতার দোহাই দিয়ে পেশিবাদের দোষদেরকে রেখেই আপনি যদি নির্বাচন করতে চান সেটি জুলাই এবং আগস্টের গণঅভ্যুত্থান স্পিরিটের সাথে এটি সাংঘর্ষিক হবে বলে আমরা মনে করছি। এবং একই সাথে আমরা এটি স্মরণ করে দিতে চাই যে এই যে
জুলাই আবার আগস্টের গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে যে সাংবিধানিক সংকট তৈরি হয়েছিল সেটিও আলাপ আলোচনার মাধ্যমে সমাধান হয়েছিল এবং আমাদের অনুচ্ছেদ 106 দিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হয়েছিল, যেটি সাংবিধানিকভাবে এখন তাদের বৈধতা রয়েছে। সুতরাং আমরা মনে করছি যাবতীয় সকল সমস্যার সমাধান আলাপ আলোচনার মাধ্যমে করতে হবে। কিন্তু আপনি যদি মনে করেন যে আলাপ আলোচনাটা অনেক বেশি জটিল রয়েছে, আমি এই পেশিবাদের দোষদের রেখে আমি ডাকসু নির্বাচন তড়িঘড়ি করে করব, তাহলে আপনি জুলাই এবং আগস্টের গণঅভ্যুত্থানের স্পিরিট কোনোভাবে ধারণ করতে পারেন না বলে আমরা সেটি মনে করছি। অনেক ধন্যবাদ, একেবারেই সুনির্দিষ্ট করে বলেছেন। আমরা মশিউর রহমান খান রিচার্ড আপনার কাছেও একই বিষয়ে জানতে চাইব যে একটু প্রস্তুতির জায়গা থেকে যে আমরা কি বলতে পারি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ডাকসু নির্বাচনের যে প্রাথমিক প্রস্তুতি, সেই প্রস্তুতির আপডেট যদি আমাদেরকে বলতেন যে কতটুকু প্রস্তুতি। শিক্ষার্থীরা নিশ্চয়ই সেই প্রস্তুতি নিচ্ছেন এবং আমরা শিক্ষার্থীদেরকে এই প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে আমরা সহযোগিতামূলক ভূমিকা পালন করবো। এবং আমরা যে প্রশ্নটি তুলতে চাই যে সংস্কার এবং নির্বাচন একটি পরিপূরক প্রশ্ন, ফলে কোনোটার মুখোমুখি যাতে আমরা না দাঁড় করিয়ে দিই। এবং আমরা পরিষ্কারভাবে এটাও বলতে চাই যে অবশ্যই আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে এই সংস্কারের মধ্য দিয়ে একটি ডাকসু নির্বাচন এটা অত্যাবশ্যক, যাতে আগামী নির্বাচন পরবর্তী সরকার সে ছাত্রদের দিক থেকে একটি চাপের মধ্যে থাকে, তার জন্য এটা অবশ্যই দরকার। কিন্তু শুধুমাত্র একটি ডাকসু নির্বাচনের জন্য তড়িঘড়ি করে কিছু সংস্কার করে আপনি সেটা করলেন এবং পরবর্তীতে একটি নির্বাচিত সরকার এসে যেই আসুক তারা সেটাকে আবার বন্ধ করে দিল, যেটা আমরা অতীতের ইতিহাস দেখেছি, সেইটা আমরা চাই না। ফলে আমরা চাই এমন কিছু পরিবর্তন, এমন কিছু সংস্কার, যেই সংস্কারটি ধারাবাহিকভাবে আমাদের কোনো ছাত্র সংসদ নির্বাচনকে আর ভবিষ্যতে কেউ আটকে রাখতে পারবে না। এবং সেক্ষেত্রে প্রশাসনিক, একই সাথে প্রশাসনিক যে স্বৈরতন্ত্র, আমরা একটা বিষয়কে বারবার দেখেছি যে বিগত সরকারগুলো, বিশেষ করে গত 15 বছর যে ফ্যাসিবাদী সরকার ছিল, তারা বিশ্ববিদ্যালয়কে একটা দলীয়, এখানকার বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিয়োগ প্রক্রিয়া থেকে শুরু করে পুরোটা একটা দলীয় বরকন্দাজ বাহিনী, যারা ছিল ছাত্রলীগের লেটেল বা ছাত্রলীগের সহায়ক, ফলে সেরকম বাহিনী যাতে পরবর্তীতে আগামীতে না আসেন সেটা ইনশিওর করা। এবং একই সাথে আমরা একটা ভয়মুক্ত নিরাপদ গণতান্ত্রিক একটা ক্যাম্পাস বিনির্মাণে ছাত্রদের মধ্য দিয়ে একটা উপযুক্ত গুণগত পরিবর্তন, তার পক্ষে আমরা জনমত তৈরি করা, সেই কাজে ছাত্ররা এই মুহূর্তে প্রধানভাবে থাকবেন। আর সর্বশেষ আরেকটি প্রশ্ন যেটি রাখতে চাই নির্বাচনের প্রক্রিয়ার মধ্যে, আলোচনার মধ্যেই, যে আমরা কিন্তু জুলাই থেকে শুরু করে বিশেষ করে 18 পর থেকে যে সকল ছাত্রলীগ, পদধারী ছাত্রলীগ, যারা ভিন্ন মতের উপরে, ছাত্রদের কণ্ঠের উপরে দমন করেছেন, হামলা করেছেন, হত্যাযজ্ঞের সাথে আবু বকর, হাফিজ মোল্লা সহ বিভিন্ন জনকে হত্যার সাথে জড়িত ছিলেন, তাদেরকে কিন্তু আমরা এখন পর্যন্ত গ্রেফতার হতে দেখছি না। জুলাইয়ের অভ্যুত্থানের 15 তারিখ যেদিন হামলা হয়, তাদের কয়জনকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে। ফলে এটা আমাদের অগ্রাধিকার হওয়া উচিত, কারণ এরাই ক্যাম্পাসে আছেন এবং এরাই তোফাজ্জল হত্যাকাণ্ড ঘটিয়েছেন। আমরা কি ছাত্র সংসদ নির্বাচনের এই প্রক্রিয়ায় যদি আরেকটি তোফাজ্জল হত্যাকাণ্ড ঘটে যায় কোথাও কোনোভাবে, তখন কি আমরা আবার আরেকজন পতিত ফ্যাসিস্ট, তখন সিল যদি তার সাথে যুক্ত হয়ে যায়, তখন আমরা তার ঘাড়ে চাপিয়ে দিলাম, কিন্তু এটা কি শুধু তার দায়িত্ব হবে? তখন দায়িত্ব কিছু তার হবে। ফলে এই জায়গা থেকে তাদেরকে চিহ্নিত করা, তাদের তালিকা প্রকাশ করা এবং তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা। এবং শিবির প্রশ্নে আপনি যেটা বলেছিলেন আগের প্রশ্নে, যে শিবিরের ক্ষেত্রে, এই ক্ষেত্রে আমরা মনে করি, যেটা নাসির ভাই বললেন, যে অনেকেই তারা পরিচয় লুকিয়ে ছাত্রলীগের সাথে বিভিন্নভাবে ছিলেন এবং সেটা জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশের বহু বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আছে। এই প্রশ্নটি ছাত্রদের মধ্যে সবসময় থাকবে যতক্ষণ পর্যন্ত না তারা তাদের জায়গা থেকে এটি অবস্থান পরিষ্কার করা। জি, আমরা অনেক ধন্যবাদ জানাই। আমরা তাহমিদ আপনার কাছ থেকে একটু জানতে চাই যে কি মনে করেন যে আসলে সব মিলিয়ে একটা পরিবেশ, প্রশ্নের নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে কিনা? ওনারা হচ্ছে যে আলোচনাগুলো করেছেন সেখানে আসলে সিন্ডিকেটের সংযোজন বিয়োজনের কথা যেটা বলেছেন, যে ঢাকা বিশ্ববিদ্যালয় যেটা একটা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়, একটা অর্ডিন্যান্সের ভিত্তিতে চলে, আপনি চাইলেই স্বায়ত্তশাসিত একটা বিশ্ববিদ্যালয়ের অর্ডিন্যান্সকে নিজের মতো করে পরিবর্তন করতে পারেন না। এবং এই জায়গা থেকে আপনি সিন্ডিকেটের কোনো কিভাবে এটাকে রিপ্লেস করবেন বা কিভাবে নতুন কিছু দিবেন, সেইটার হচ্ছে আপনি কোনো পলিসি যখন দিতে পারেন না, তখন আমরা শুধুমাত্র এটাকে জটিলতাই বলবো, অন্য কিছু আমরা বলবো না। এবং আপনি হচ্ছে ডাকসু পেছানোর জন্য জটিলতা থেকেই করতে চাই, মানে এটি আমাদের কাছে খুব আশ্চর্য লাগে। দ্বিতীয়ত যে বিষয়টা, মানে শেখ হাসিনা আমাদেরকে এই কাজটা করতো, আমাদেরকে হাইকোর্ট দেখাতো, যখন আমরা কোটা সংস্কারের কথা বলতাম, বলতো যে এটা তো আমার বিষয় না, এটা তো আসলে হাইকোর্ট দেখবে। কিন্তু শেখ হাসিনা চাইলে একটা প্রজ্ঞাপনের মাধ্যমে এটা সমাধান করতে পারতো, কিন্তু হাইকোর্টটাও আসলে শেখ হাসিনা নিজে আসলে ম্যানিপুলেট করে। এখানে দেখেন এই জটিলতার দোহাই দিয়ে আসলে ফ্যাসিবাদকে কোনোভাবেই পুনর্বাসন করা হচ্ছে না, বরং হচ্ছে আমরা বলেছি সিন্ডিকেটের যারা আসলে দোষী তাদেরকে আমরা তো সিন্ডিকেটে আসতেই দেই নাই। লাস্টের দিনও হচ্ছে যারা আসলে ওখানে আন্দোলন করছে, সেখানে ছাত্রদল ছিল, অন্যান্য যে সংগঠনগুলো ছিল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমর্থক এবং অন্যান্য সমন্বয়করাও সেখানে ছিল। তার মানেটা হচ্ছে আমরা কেউই ফ্যাসিবাদের এখানে পুনর্বাসন করা বা তাদেরকে এখানে বহাল রাখার জন্য কাজ করছি না। তার মানেটা হচ্ছে ভাই যেটা বলছেন সেটা ভুল। এর পরবর্তীতে দেখেন যেটা বলা হচ্ছে
যে আসলে সংস্কার তাড়াহুড়ো করে হচ্ছে কিনা। সংস্কার তাড়াহুড়ো করে হচ্ছে না, সংস্কার করার জন্য যথেষ্ট সময় নেওয়া হয়েছে, সকলের থেকে প্রস্তাবনা নেওয়া হয়েছে, সেই প্রস্তাবনার ভিত্তিতে একজন চিফ জাস্টিসকে সহ তারা হচ্ছে একটা টিম, সংস্কার টিম করা হয়েছে, সেই সংস্কার টিম আসলে এই কাজটা করছে। যদি এখানে করা হয় সেটা আসলে কখনোই তাড়াহুড়ো না, বরং হচ্ছে আমি মনে করি যে অনেক বেশি স্লো হয়ে যাচ্ছে, মন্থর হয়ে যাচ্ছে। এবং আজকে যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনি একটা গণভোটের আয়োজন করেন যে কত পার্সেন্ট স্টুডেন্ট আসলে ডাকসু চায়, সেখানে আপনি 98% ভোট পাবেন ডাকসুর পক্ষে, 2% সেটা ছাত্রদল এবং বাম সংগঠনগুলো হতে পারে। এখন দেখেন আজকে তারা বারবার এটা বলার চেষ্টা করতেছে যেখানে আসলে লেঠেল বাহিনী বা অন্যান্য আমাদেরকে একটা ভয় দেখানোর চেষ্টা করছে। এই লেঠেল বাহিনীর জন্ম কিভাবে হয় সেটা হচ্ছে দলীয় লেজুর ভিত্তিক রাজনীতি থেকে। আজকে যখন আমরা লেজুর ভিত্তিক রাজনীতির কথা বলি তখনই কেউ আসলে তাদের গায়ে নিয়ে নেয়। লেজুর ভিত্তিক রাজনীতির একটা সংজ্ঞা আছে, সেই সংজ্ঞার বাহিরে গিয়ে যদি আপনি, অর্থাৎ সেই সংজ্ঞার ভিতর থেকে যদি আপনি রাজনীতি করেন, আপনাকে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির ছাত্র সংগঠন কেন বলা হবে না, সেটা হচ্ছে একটা অনেক বড় প্রশ্ন। এবং আচ্ছা, যখন আমাদের সময় কিন্তু শেষ, আমি শেষ করছি জি। তো বারবার হচ্ছে আমাদেরকে বিভিন্ন জটিলতাগুলো দেখানো হচ্ছে, এবং যে আমাদেরকে যে মব লিঞ্চিং এর কথা বলা হচ্ছে, বিচারের কথা বলা হচ্ছে, এখানে যখন ছাত্রদের প্রতিনিধিরা যাবে সবাই কিন্তু এই অভ্যুত্থানের পক্ষের শক্তি, এই বিপ্লবের পক্ষের শক্তি, তো সেই প্রতিনিধিরা তখন বিশ্ববিদ্যালয়কে, প্রশাসনকে আরো বেশি প্রেসারাইজ করতে পারবে যাতে এই বিচারগুলো নিশ্চিত হয়, যাতে তোফাজ্জলের বিচারগুলো হয়। অর্থাৎ আপনি যদি ডাকসু না করেন তাহলে ক্যাম্পাসের যে মব এবং যে সমস্যা সেটার দায় অবশ্যই আপনাদেরকে নিতে হবে এই ডাকসুর প্রক্রিয়াকে দীর্ঘায়িত করার জন্য। জি, অনেক ধন্যবাদ তাহমিদ। আমরা ছোট্ট করে নাসিরউদ্দিন নাসির যদি কিছু বলতে চান। উনি যেটি বলেছেন যে 98% শিক্ষার্থী ডাকসুর পক্ষে থাকবেন, 2% হয়তো থাকবেন বাম সংগঠন, এটাই আমরা খুবই তীব্র আপত্তি করছি। অথবা উনি কি এই পরিসংখ্যান নিজে করেছেন কিনা আমরা জানি না। আমরা স্পষ্টতভাবে আজকে এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল অতি দ্রুত সময়ের মধ্যে ডাকসু আমরা নির্বাচন চাই, কিন্তু একই সাথে সংস্কারের যে যাবতীয় পদক্ষেপ সেটি অবশ্যই বিশ্ববিদ্যালয়কে গ্রহণ করতে হবে। প্রয়োজনে সিনেট সিন্ডিকেটের যে সংশোধনী আছে সেটি পাস করতে হবে। সেটি না করা পর্যন্ত যদি করা হয় তাহলে জুলাই এবং আগস্টের গণ অভ্যুত্থানের যে স্পিড, সেই আওয়ামী লীগের দোসরদেরকে রেখে বিভিন্ন পর্যায়ে যদি আপনারা নির্বাচন করতে চান, সেটি নৈতিকভাবে কোনোভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সেই নির্বাচনের ফল পক্ষে বিপক্ষে যেভাবে যাক সেটি আমরা কোনোভাবে সমর্থন করব না। জি, অসংখ্য ধন্যবাদ নাসিরউদ্দিন নাসির। আমরা যেহেতু সময় শেষ, মশিউর রহমান রিচার্ড যদি ছোট্ট করে বললাম যে এভাবে 98-99 বললে বলা যায় অনেক কিছু, যে আমরাও বলতে পারি, অনেকেই বলতে পারে যে 99% মানুষ সংস্কার এবং ডাকসু দুটোই চায়, 1% মানুষ সংস্কার ছাড়া শুধু ডাকসু চায়, যাতে তারা কিছু নেতৃত্ব হয়ে পরবর্তী সাধারণ শিক্ষার্থীদের উপরে ছড়িয়ে ঘুরাইতে পারে। ফলে এরকম প্রবণতা আমরা 18 সালের পর্যন্ত দেখেছি। শেষ পর্যন্ত যেটা দাঁড়ালো যে আসলে এরকম প্রবণতা আমাদের আজকের এই সংস্কার প্রস্তাবটা নতুন কিছু না। বিপক্ষে একটা কথাও আমি বলি নাই, এবং ডাকসুর বিরুদ্ধেও আমরা একটা কথাও বলি না। সবাই আসলে আমরা আপনাকে দেখাবো কেন? এটা তো যেখানে দেখানো সেখানে দেখাবো। জাতির সামনে দেখানো আমরা শেষ করব। আমরা একটু আমি হচ্ছে তো আমি বলি আমরা একটু শেষ করি। আমাদের সময় শেষ। আর আমরা আসলে এই আলোচনায় যেটি বুঝেছি আমি, যে সবাই আসলে ডাকসু নির্বাচনটা আপনারা বলছেন যে সেটা করা হোক, সেটি আসলে চাওয়া সবার। আমরা অবশ্যই জাতীয় নির্বাচনের আগে দর্শক, আড়াইসিএল গণতন্ত্রে আমরা ছাত্র সংসদ নির্বাচনের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম, আমরা আশা করব যে যথোপযুক্ত সংস্কারের মধ্য দিয়ে একটি কার্যকর নির্বাচন হবে এবং সেটি ছাত্রদের কল্যাণে কাজ করবে, এরকম একটি ছাত্র সংসদ আসলে কার্যকর হবে বাংলাদেশে। সেই প্রত্যাশায় আজকের আড়াইসিএল গণতন্ত্র শেষ করছি। আগামীকাল নতুন বিষয় নিয়ে নতুন অতিথির সাথে দেখা হবে। সবাই ভালো থাকুন, শুভরাত্রি।